সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আজ আমাদের বিষয় পুলিশের দুর্নীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খানকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এমপি এবং অ্যাডভোকেট এলিনা খান, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানে। এছাড়া দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এই জন্য আপনাদেরকে ফোন করতে হবে ৯৬৭০০৫৯ ও ৯৬৭০০৬০ নম্বরে। আমরা দেখি যে সারা দেশে পুলিশ সপ্তাহ চলছে 2012। এই পুলিশ সপ্তাহে পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে খোদ পুলিশের মধ্যে থেকেই। এখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা আমরা দেখি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের সমন্বয়ক ফণীভূষণ চৌধুরী সেদিনে গত ৩ ডিসেম্বর বলেছেন পুলিশের দুর্নীতি বাড়ছে, ক্ষমতার অপব্যবহার বাড়ছে, থানায় গিয়ে মানুষ প্রতিকার পাচ্ছে না, তল্লাশি ঝুঁকির নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগগুলো বরাবরই পুলিশের বিরুদ্ধে বরাবরই করা হয়। তো সেদিন দেখলাম একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাই এই অভিযোগগুলি বললেন। তো আপনি কিভাবে দেখছেন এগুলোকে? এর থেকে আমাদের মুক্তি পাবার উপায় কি? ধন্যবাদ আপনাকে। আমার নির্বাচনী এলাকা পঞ্চগড় ২, বোদা এবং দেবীগঞ্জের মানুষের পক্ষ থেকে আমি এই সুযোগে সময় টেলিভিশন এবং একই সঙ্গে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে আপনি উল্লেখ করেছেন যে পুলিশ সপ্তাহ চলছে এবং যে বিষয়টি আপনি অবতারণা করেছেন, আসলে একটি গণতান্ত্রিক সমাজে এবং আমাদের যে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে সময়টি অতিবাহিত করেছি, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থাই আমাদের এখানে ছিল না এবং দেশ স্বাধীন হওয়ার ৪০ বছরে সত্যিকারভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ খুব অল্প সময়ের জন্য পরিচালিত হয়েছে। নানা সময়ে গণতন্ত্র ব্যাহত হয়েছে, অগণতান্ত্রিক শক্তি, অসাংবিধানিক শক্তি সংবিধানকে স্থগিত করে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছে। আমাদের যে জনগণের যে অধিকার, ভোটাধিকার, সেই ভোটাধিকারকে বিতর্কিত করেছে। এবং শুধু তাই নয়, আমাদের যে প্রশাসন ব্যবস্থা, আমাদের যে পুলিশি ব্যবস্থা, সবগুলো প্রতিষ্ঠানকেই মূলত কেউ এই আঘাত থেকে কেউ আপনার এর বাইরে কেউ কোনো প্রতিষ্ঠানই ছিল না। সেই জায়গা থেকে আমরা ৯০ সালের পরের থেকে মূলত আমরা এই গণতান্ত্রিক একটা পরিবেশ এবং পদ্ধতিতে আমরা উত্তরণের চেষ্টা করছি। সেই প্রচেষ্টা এখন অব্যাহত আছে। এবং আপনার এই যে আজকে যে কথাটি আপনি বলেছেন, পুলিশের মধ্যেও কিন্তু আজকে এই কথাগুলো আলোচিত হচ্ছে, আলোচনার একটা পরিবেশ তৈরি হয়েছে যে আজকে আলোচনার মধ্য দিয়ে আমাদের নিজেদের যে সংশোধন করার প্রত্যেকটি প্রতিষ্ঠানই সেই প্রচেষ্টা এবং সেই সুযোগ কিন্তু সেই কারণেই কিন্তু আজকে আলোচনাগুলো এসছে। কাজে এটি আমি মনে করি যে এটি কোনো নেগেটিভ নয়, এটি একটি পজিটিভ দিক যে আজকে যাতে সবাই আজকে এক কেন্দ্রিক, যেটা বর্তমান সরকারের যে মূল লক্ষ্য সেটা হলো সাধারণ মানুষকে সামনে রেখে। কিন্তু আমরা যদি দেখি যে পুলিশের কথা যদি বলি, আপনি বললেন যে গণতান্ত্রিক ব্যবস্থার কারণে ৯১ থেকে আজকে 2012 ২১ বছর আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় পা দিয়েছি। তো এখন আমাদের ২১ বছর আগে যা ছিল, আপনি যদি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, সবাই বলবে যে অবস্থা আরো খারাপ হয়েছে। বিশেষ করে যে পুলিশের আচরণ, পুলিশের ব্যবহার, পুলিশ থেকে সহযোগিতা না পাওয়া, এই জিনিসগুলো খারাপ হয়েছে। তো সেখানে তো খারাপ, মানে আগের চেয়ে খারাপ হয়েছে, এই কথা সবাই বলে। এইটা কিন্তু আপনি দেখবেন ওই যে উল্লেখ করেছেন যে কর্মকর্তার কথা একজন, সেখানে কিন্তু পুলিশের মধ্যে কিন্তু একটি বিতর্ক তৈরি হয়েছে বা তারা অনেকেই তার সঙ্গে একমত হতে পারেননি। এবং আপনি যে কথাটি বলছেন যে এই যে বেড়েছে বা এটার সঙ্গে কিন্তু আমি একমত হতে পারছি না।
কারণ আমি আমার এলাকায়, যেটুকু নির্বাচনী এলাকায় আমি এই গত 2 সপ্তাহ থেকে ছিলাম, এবং সেখানে আমরা ক্লোজলি এই জিনিসগুলো কিন্তু আমরা নিজেরাও দেখছি। সেখানে একটা দর্শক প্রশ্ন নিয়ে, জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আপনার নাম বলে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জালাল আহমেদ, নওগাঁ জেলার মান্দা উপজেলার কসব থেকে বলতেছিলাম। জি বলেন। আমি আপনাদের এই সমস্ত আলোচনা দেখে আমাকে উদ্দীপ করলো, আপনি খুবই ভালো লাগলো। বাংলাদেশের একটা বড় একটা বিষয় নিয়ে মূল প্রশ্নটা যদি করেন। প্রশ্নটা ছিল এটা যে এই পুলিশ প্রশাসন যখন আমরা ক্ষমতায় দেখছি বিএনপিতে, তখন এই পুলিশ প্রশাসনকে বিরাট হাইলাইট দেখানো হয়েছে তারা একমাত্র নাগরিকের বন্ধু। পাশাপাশি যখন বিরোধী দলে থাকছে তারা আবার বলছে যে পুলিশই একমাত্র নাগরিককে হয়রানি করতেছে। যারা ক্ষমতায় থাকে তারা পুলিশকে বন্ধু বলে, যারা বাইরে থাকে তারা পুলিশকে নাগরিকের অত্যাচারী বা শত্রু বলা ভাবে। আসলে বাইরে তো ওটাই থাকে, কিন্তু আমাদের এই রাজনৈতিক এই নির্দেশির কারণে আসলে পুলিশ প্রশাসন আমাদেরকে কতখানি বন্ধু এবং কতখানি শত্রু, এই আলোকে থেকে আমাদেরকে ধারণা দিতে পারে। জি ধন্যবাদ। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের কথা উনি বললেন, যে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে বারবার এই অভিযোগটি তো আপনার নতুন নয়। জি আমরা চাচ্ছি যে এই অভিযোগগুলো থেকে বেরিয়ে আসার জন্য যে প্রচেষ্টা, সেই কথাটি কিন্তু আমি ইঙ্গিত করছি। এর কারণ হলো পুলিশের কাজটি হলো আইন অনুযায়ী আইনকে এনফোর্স করা, এবং সে আইনের ঊর্ধ্বে যে কথাটা বলে আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই জিনিসটি ইস্টাবলিশ করতে আমাদের আরো সময়ের প্রয়োজন আছে। আমি মনে করি একবারই আমরা সেটা পারবো না, কিন্তু একটি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা হলো সর্বোত্তম, এটা আমি মনে করি এখন পর্যন্ত। কারণ এটাই, এই ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এবং সেই জায়গায় পুলিশ শুধু নয়, প্রত্যেকেই যেন আইন অনুযায়ী তার প্রত্যেকটি ব্যবহার করেন, সেই দিকেই, সেই শৃঙ্খলার দিকে আমরা এগিয়ে যাওয়া। আজকে আমি দেখেছি ইংল্যান্ডের মতো, যেগুলো দীর্ঘদিন থেকে তারা গণতন্ত্রের দাবিদার, কিন্তু সেখানে আপনি দেখবেন যে সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে রাস্তায়। কি জন্য? যাতে এটা ইনফোর্স করা যায় কেউ ভায়োলেট করছে কিনা। তাহলে একটা আইনের প্রয়োগের বিষয়টা কিন্তু এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সঙ্গে সঙ্গে এই পুলিশ বাহিনীতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অতীতে, এই রাজনৈতিক চিন্তা চেতনা থেকেই কিন্তু এই অভিযোগটি দীর্ঘদিনের ছিল। কাজে আজকে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যাতে আমরা রাজনীতি মুক্ত করে সত্যিকার ভাবে আইনের যে প্রয়োগ যাতে সত্যিকার ভাবে করতে পারে, সেইভাবে দক্ষ করে কিন্তু একটি বাহিনীকে তৈরি করে তোলারও একটি বিষয় আছে। সেই বিষয়গুলোকে কিন্তু আমরা এতদিন এই অ্যাটেনশন গুলো দেওয়া সম্ভব হয়নি, এবং এইটার জন্য প্রথম যেটি প্রয়োজন সেটি হলো গণতান্ত্রিক একটি ব্যবস্থা। এই ব্যবস্থা আমি মনে করি যেটা সময়ের সঙ্গে সঙ্গে এটা আপনার এর যে আপনার এই যে সেবা এবং এর যে মান, এটা সামনের দিকে এগিয়ে যাবে। জি আমি এখন একটু অ্যাডভোকেট এরিনা খানের কাছে যাব, যে আপনি কি মনে করেন যে আমরা 91 সালের যে আমরা যখন গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি, তার তখন থেকে গত 21 বছরে আমরা এই পুলিশের সেবার মান বাড়াতে পেরেছি, বা আমাদের পুলিশের সেবার মান বেড়েছে? আমি একটু সবকিছু দলীয় বা অন্য কিছু থেকে একটু বেরিয়ে আসতে চাই। আমি সোজাসুজি আগে পুলিশের সিস্টেমটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে বারবার গণতন্ত্রের কথা বলা হচ্ছে, বারবার অন্য কিছু বলা হচ্ছে, দেশ বিভিন্ন সময় অস্থিরতার মধ্যে ছিল, সেটা থাকবেই। একটা দেশ থাকলে অনেক কিছু থাকতে পারে, কিন্তু কয়েকটি জায়গা আছে, প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান কখনো মানে যদি অস্থিরতা বা অস্থিতিশীলতাও থাকে সেখান থেকে নড়চড় হবে না। তার মধ্যে পুলিশ একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সমগ্র দেশটাকে আইন শৃঙ্খলা রক্ষা করবে। ওই অস্থিরতাটাকে রক্ষা করার জন্য তাদেরকে রাখা হয়েছে। ওই অস্থিরতার মধ্যে দুর্নীতি আছে, ওই অস্থিরতার মধ্যে আবার ধরেন বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ আছে, সবকিছু। কিন্তু বিষয়টা হচ্ছে কারা করছে এটা, কিন্তু সাধারণ লোক বলি বা যারা পুলিশের প্রতিষ্ঠানের সাথে জড়িত না, এই ধরনের লোকরা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ব্যক্তিবর্গরা আছে, যখন এই কথাটা উচ্চারণ করে, আত্মবিশ্লেষণ, আমি বলবো যে একদিক দিয়ে থ্যাঙ্কস, যারা তারা মানে নিজেকে সমালোচনার মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই জন্য ধন্যবাদ দিই। কিন্তু এখানে প্রতিবাদ করার কিছু নেই। যারা প্রতিবাদ করেছে তাদেরকে একবার যদি বলা হয় যে সমগ্র বাংলাদেশের সত্যিকারের চিত্রটা
সমগ্র মানুষকে যদি জিজ্ঞাসা করেন, যদি তাই হয় যে আপনাদের প্রতিবাদটাই সত্যি, তাহলে বাংলাদেশের মানুষ আর বলবে না যে পুলিশের দ্বারা আমরা হয়রানি হই না, পুলিশের সেবা পাচ্ছি, পুলিশের সবকিছু পাচ্ছি। আমি গণতন্ত্রের চর্চার নাম দিয়ে প্রতিবার আমরা একটা জিনিস সাপোর্ট করে যাচ্ছি যে তাদের অন্যায়, তাদের আমরা গণতন্ত্রের চর্চার নাম দিয়ে একটা কথা বলতে পারি যে তাদের যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা ছিল, তাদের যে সমস্ত 2011 পুলিশের যে অধ্যাদেশ ছিল, এগুলোকে এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এই বাস্তবায়ন করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেটা গণতন্ত্র চর্চাটা বাধা হতে পারে, কিন্তু মানুষকে সেবা দেওয়া, মানুষের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য গণতন্ত্র কখনো এই না থাকলে যে ব্যাহত হবে, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি ওই জায়গাটা যদি এই জায়গাগুলোতে পুলিশ ঠিক থাকে, আপনি যদি 91 সালের পর থেকে 96-এ আসেন, 95-এ ইয়াসমিন হত্যা হয়েছে পুলিশের দ্বারা, 96-এ রাজন থানার সীমা চৌধুরী রেপ হয়েছে পুলিশের রাজন থানা ওখানে। আমরা জানি যে রুবেলকে মারা হয়েছে, আমরা জানি তানিয়া মতো, আমি জানি যে সুজন ভাই জানি যে ছোট্ট একটা মেয়ে পুলিশ কন্ট্রোল রুমে রেপ হয়েছে। এই যে ঘটনাগুলো পরপর করেছে, অরুণ হত্যা হয়েছিল রমনা থানা। মানে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমরা যদি মানবাধিকারের বিষয়গুলোতে দেখি, আমরা গত জুলাই মাসে বেশ কয়েকটি ঘটনা ঘটলো। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আব্দুল কাদেরকে খিলগা থানায় আসছিলাম সিরিয়াল ভাবে যে এই ঘটনাগুলারই একটা ভাবধারাতে এসে বড় রকমের ধাক্কাটা, আমরা চিটটা যেটা ধরেছিল সেই ধাক্কাটা আমরা এই 2011 জুলাইতে ব্যাপকভাবে আমরা পেয়েছি। তার ভিতরে স্টুডেন্ট গুলো যারা কাদের আছে, বাজারে 6 ছাত্রকে হত্যার ক্ষেত্রে পুলিশের একটা নির্লিপ্ত ভূমিকা ছিল। এই জায়গাগুলোতে আমি এসে বলতে চাই যে এখনো কি আমরা গণতন্ত্রের নাম দিয়ে এই জায়গাটা চোখ বন্ধ করে থাকবো? আমরা কি পুলিশ বাহিনী যারা বলছেন যে প্রতিবাদ করতে চায় না, আমরা খুব ভালো সেবা দিচ্ছি, নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে বলি, আসলে কি সেবা পাচ্ছে? আজকে পুলিশ সপ্তাহ চলছে, আপনি প্রত্যেকটা থানা যান, আজকে থানাতে গেলে কেউ মামলা করতে গেলে বলে আমাদের স্যাররা নাই, ওনারা মিটিং এ চলে গেছেন। আপনার মিটিং এ যাওয়ার জন্য পুলিশ সপ্তাহ মানে বেশি সেবা দিবে, থানাগুলোতে যেখানে সেবা পেত না সেই জায়গাগুলোতে বেশি করে বসে থাকবে, যেখানে জনগণ গেলে ঠিক মতো সেবা পাবে না, তাদেরকে পাওয়া যাচ্ছে না। তারা ম্যাক্সিমামে হয় ওভার টেলিফোনে, এখন বিজি, তাদের এখন মামলা নেওয়া হবে না। ওসি সাহেবের অর্ডার ছাড়া এখন আবার থানাতে দুটো ওসি হয়েছে। আমার মনে হয় সুজন ভাই এটা জানেন, একটা হচ্ছে তদন্ত আর একটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের ইন্সপেক্টর ওসি পদমধ্যে যাই রাখা হয়েছে, যার ফলে তাদের ভিতরে ইন্টারনাল আবার একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে। এটা অনেকেই জানে না, যার ইন্টারনাল কনফ্লিক্ট সৃষ্টি হওয়ার কারণে কিন্তু জনগণ আরো সাফার হচ্ছে। আমি এটা ওনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি। এখানে আমরা একটা ঘটনা একটু দেখে আসবো, জাস্ট একটু মনে করার জন্য, যে আমরা ওই জুলাই মাসের ঘটনা আমরা বলছিলাম, নোয়াখালীর কোম্পানিগঞ্জে একটা ঘটনা ঘটেছিল, সেখানে মিলন নামের একজনকে পিটিয়ে মেরেছিল গ্রামবাসী। সেখানে আমরা ছবিটা একটু দেখার চেষ্টা করবো যে পুলিশ জনতার হাতে তাকে ছেড়ে দিয়েছিল। আমরা সেই ঘটনার যদি একটু দেখি এবং সেটা যদি দেখি। আমরা সেই ঘটনাটা একটু দেখে নিলাম যে পুলিশ জনতার হাতে তাকে ছেড়ে দিয়েছিল মিলনকে, এবং জনতা তাকে পিটিয়ে মেরেছে ডাকাত সন্দেহে। তো আমাদের বাংলাদেশের পুরো পুলিশের চিত্র তো এরকম না। একজন দুজন পুলিশ বা কিছু সংখ্যক পুলিশের জন্য পুলিশ বাহিনীর এই বদনাম হচ্ছে, তাই তো? একজন দুজন পুলিশ মানে বাহিনীর সবাই তো খারাপ না। না, আমি এখানে একটু ডিফার করছি। সেটা হচ্ছে যে আমি তিনটা ক্যাটাগরি করতে চাই পুলিশের মধ্যে। একটা হচ্ছে যে উপরের লেভেলে যারা অবস্থান করছেন, মাঝখানে একটা অবস্থান করছেন, একদম নিচের লেভেলে একটা অবস্থান করেন। উপর লেভেল বলতে আমি আইজি লেভেল বা যারা ধরেন পলিসি মেকিং গুলা যারা দেখাশোনা করে, ফিল্ডের কথাগুলো শোনেন, চোখে দেখেন, ওইভাবে যান না। মাঝখানে ডিআইজি বা এই লেভেল একটা থাকে, যে লেভেলটা এদের সাথে সরাসরি যোগাযোগ করেন। আর যারা এসপি এবং যারা ওসি এবং যারা এসআই লেভেল আছে, এরা সরাসরি ফিল্ডে কাজ করেন। এই ফিল্ডে কাজ করতে যে তার দুই মুখী প্রশ্নের বা দুইটা সমস্যার সম্মুখীন হয়। একটা হয় ওখানকার লোকাল, আমি রেসপেক্ট নিয়ে বলছি, সুজন ভাই প্রতি রেসপেক্ট রেখেই বলছি, তারা কিন্তু কিছু করতে গেলে পারে আমাদের দলীয়, আমি বলছি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ বিএনপি যেই হোক না কেন, যে দলই থাকুক না কেন, তাদের কোনো কথা ছাড়া তারা বিভিন্ন ধরনের মামলা তারা নিতে পারে না। অনেক মামলা আছে,
তারা তাকিয়ে থাকে অথবা তাদের ফোন আসে। এমপি সাহেব পারমিশন দিলেন কিনা আমি এখানে যে আপনার কাছেই যাব, যে এমপি সাহেবের পারমিশন ছাড়া থানায় মামলা হয় না, এটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। আমি আপনার সঙ্গে আমি এই জায়গাটাতে আমি একমত হতে পারছি না। এইগুলো হলো একটা জেনারেল একটা যে এলিগেশন গুলো, এবং এই এলিগেশন গুলো তৈরির মধ্য দিয়ে মূলত আমাদের যে গণতান্ত্রিক যে ব্যবস্থা প্রতি এটা ইঙ্গিত করা হয় যে এটা সঠিক নয়। আমি এই জন্য বলছি যে পুলিশের একটি দিক, এই যে কথাটি আপনি এখন বলছিলেন যে দু একজন পুলিশের বিভিন্ন প্রত্যেকটা জায়গায় দেখবেন যে দু একজন মানুষের জন্য হোল বাহিনীকে আপনি সেটা আপনি অ্যাকিউজ করতে পারেন না। কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। পুলিশের ভিতরে যদি কেউ আইন শৃঙ্খলা কিংবা কগনিজেবল কোনো অফেন্স করে থাকে তাহলে সে তো আইনের ঊর্ধ্বে নয়, তার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সেই আইনের আওতায় কি আমরা আনতে পারছি? অবশ্যই আনতে হবে, আমাদের সেই জায়গাটা যেতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত সেই জায়গাটাতে যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রশ্নগুলো থেকেই যাবে। এবং আপনি লক্ষ্য করে দেখেন, আমরা অ্যাপ্রিসিয়েট করছি না যে পুলিশ এই যে এত বড় একটা পূজা, আপনার এত বড় একটা ঈদ, এই সময় টোটাল আপনার আমাদের রাত 2টা 1টা 2টা এই ঢাকা শহরে, আমি এক সময় জানতাম যে আমার এলাকার থেকে সেই পঞ্চগড় থেকে যদি লোক কোচি এসে তারা প্রত্যেকেই তাদের জিনিসপত্র ছিনতাই তারা শিকার হতো। কিন্তু আজকে কিন্তু ঢাকা শহরে আপনি এটা অনেক দেখবেন সেটা যে, এবং আমি মনে করি যে এটা কিন্তু পুলিশ বাহিনী নেই, এটা সাফল্য আমি অনেকটা মনে করবো। যে আজকে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, যেমন আপনার এখন তো আমরা এই বোমাবাজি দেখছি না, আমরা আজকে এই যে সন্ত্রাস, আজকে জঙ্গিবাদ, একটু মনে করেন আমি এই কথা বলছি যে বোমা মেরে একজনকে মেরে আবার দেখি যে আপনার যে তল্লাশি চৌকির নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, এই ধরনের অভিযোগও কিন্তু পুলিশের আমরা এই বিষয়ে আরো আলোচনা করবো। একটা বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদক অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি পুলিশের দুর্নীতি নিয়ে। বিরতির আগে আমরা যেটা আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে পুলিশকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা একটু যদি ঘটনা দেখে নেই, যে কোম্পানিগঞ্জে যে মিলনকে হত্যা করা হলো গণপিটুনিতে এবং পুলিশ সেখানে জড়িত ছিল এবং পুলিশকে অভিযুক্ত করে মামলা হয়েছে, সেই মামলার কি অবস্থা এটা আমরা একটু দেখে নিই। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুল, উনি এখন আছেন আমাদের ফেনী ব্যুরোতে। কামরুল, আপনি আমাদেরকে জানাবেন যে মিলন হত্যা যে হয়েছিল 27শে জুলাই নোয়াখালীর কোম্পানিগঞ্জে, তো সেখানে সেই মামলার পরবর্তীতে মিলনের মা মামলা করেছেন এবং সেই মামলায় পুলিশকে অভিযুক্ত করা হয়েছিল, যেহেতু পুলিশ জনতার হাতে মিলনকে ছেড়ে দিয়েছিল। তো সেই মামলার কি অবস্থা? সেই মামলাটি এখন নোয়াখালী ডিবি পুলিশ তদন্ত করতেছে। অন্যদিকে পুলিশের যে বিভাগীয়তা করা হয়েছে সেটা এখন এসআই আশিক আকরাম এবং অন্য দুজন সদস্যের বিরুদ্ধে তদন্ত করতেছেন হাতিয়া থানার ওসি। কিন্তু ওসি রফিকুল্লাহর বিরুদ্ধে আদৌ তদন্ত হচ্ছে কিনা এই যে নোয়াখালীর পুলিশ সুপার বা অন্যান্য সদস্যরা আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। সেখানে মূলত পুলিশে নিয়মকে জনতার হাতে নামিয়ে দিয়েছে, কিন্তু জনতা যখন পুলিশের মুখে শুনেছে যে মিলন ডাকাত, পুলিশ এই ঘটনায় স্থানীয় জনতা 7 জন জনতাকে আটক করেছে, কিন্তু পুলিশের সদস্যদেরকে এখনো মামলা আনতে পারেনি। ডিবি পুলিশ আমাদেরকে জানিয়েছে, ঊর্ধ্বতন পুলিশকে তারা লিখিতভাবে জানিয়েছে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো অনুমতি না পাওয়া। ধন্যবাদ। এখানে আমাদের প্রতিনিধি সাইফুল্লাহ কামরুল যেটা বলছিলেন যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মানে ঢাকায় সেই পুলিশের বিরুদ্ধে মামলা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জুলাই মাসের ঘটনা, পরবর্তীতে মামলা হলো অগাস্ট মাসে। এটা প্রথম সময় টেলিভিশনে আমরা এটা দেখিয়েছি এবং মামলা হলো সেই 4 মাস 5 মাস যাচ্ছে, এখন পর্যন্ত সেই অনুমোদন পাওয়া যায়নি। আমি তদন্তের ব্যাপারে যে বিষয়গুলো বলতে পারি আপনাকে, একটি হলো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, যেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই কমিটির সভাপতি, সেখানে কতগুলো সেন্সেশনাল যে সমস্ত কেস, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সেশনাল যে সমস্ত কেস, সেটা একটা মনিটরিং কমিটি আছে। সেই মনিটর সেখানে সেটা মনিটর করা হয়। মনিটরে কি আপনাদের এটা এসছে মিলন হত্যা বা আমিনবাদ? এটা এছাড়াও আমি আরেকটা বলি, আমাদের স্ট্যান্ডিং কমিটি যেটা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত জাতীয় সংসদের স্ট্যান্ডিং কমিটি, সেই কমিটিতে সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, আইজি তারা সবাই এখানে থাকে। এবং স্ট্যান্ডিং কমিটিতে আমাদের কতগুলো মামলা, অ্যাপার্ট ফ্রম
যেটা মন্ত্রণালয় করে, এছাড়াও কতগুলো মামলা আমরা স্ট্যান্ডিং কমিটিতে সেখানে আমরা মনিটর করি, এবং সেখানে পুলিশকে আইন শৃঙ্খলা এবং এই যে আপনার বিভিন্ন যেগুলো আপনার সেনসেশনাল কেস, যেগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসাবে আমরা মনে করি, সেই মামলাগুলো উপস্থাপন করতে হয়, তাদের রিপোর্ট, প্রগ্রেস, এগুলো নিয়ে আমাদের সেখানে উপস্থাপন কিন্তু করতে হয়। তারপরেও কিন্তু আপনারা করেন, কিন্তু যেটা বলা হচ্ছে যে অগ্রগতি না না না, এটা মামলা তদন্তটা সম্পূর্ণ পুলিশের হাতে। 4 মাস লাগবে একটা পারমিশন দিতে। হতে পারে না, পারমিশনের বিষয় কিন্তু নাই এখানে। যে কথাটি বলছেন এটা কিন্তু সঠিক তথ্য নয়, কারণ এটা মামলা তদন্ত করার জন্য বা ইয়ে করার জন্য কোনো পারমিশনের প্রয়োজন হয় না। পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে কি হবে না সেই না না, এটারও কোনো পারমিশনের প্রয়োজন হয় না। এখানে আমি কেন কথা বলছি, এটা এই তথ্যটা সঠিক নয়, কারণ যদি কোনো কগনিজেবল অফেন্সের ব্যাপারে যদি কারোর বিরুদ্ধে সুস্পষ্ট কোনো আপনার অভিযোগ থাকে, সেই ব্যাপারে পুলিশ তদন্ত করবে, এবং তদন্ত করার পরে আপনার যার বিরুদ্ধে যেটা আসবে সেটা ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন ছাড়া সে মামলা হতে পারে। এটা তো কোনো পারমিশনের প্রয়োজন নেই। জি, শুধু তাই নয়, এখানে লক্ষ্য করেছেন যে একটা বিভাগীয় মামলা কিন্তু পুলিশ করেছে। জি, আমি একটু বোধহয় একটু অ্যাড করে দিলে আপনারা বোধহয় যিনি আছেন করছেন, আমি সুজন ভাইয়ের সাথে একমত একটু বলতে যাচ্ছি যে কোনো মামলা যদি পুলিশের ওসি লেভেলের হয় এবং হায়ার অথরিটি হয়, অবভিয়াসলি হোম মিনিস্ট্রি থেকে একটা পারমিশন প্রয়োজন হবে। ওসি রফিক ওইখানকার যে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার যে ওসি, সেই ওসির বিরুদ্ধে মামলা করা হবে কিনা সেটা নিতে পারবে না, কগনিজেন্সটা নিতে পারবে না, বিকজ অথবা যদি কগনিজেন্স আবার ওটাকে ফেরত পাঠাবে হচ্ছে হোম মিনিস্ট্রিতে পারমিশনের জন্য, ডাবল ক্রস হবে। তো সেখানে যদি মনিটরিং সেলে থাকে, হ্যাঁ মনিটরিং সেলে থেকে থাকে, তার বিষয়টা যদি আবার মনে হয় যে উনি নেক্সট যে অপেক্ষা করছেন একটা টেলিফোন, আমরা প্রশ্নটা নিয়ে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি বগুড়া থেকে আমি বলছিলাম, বগুড়া থেকে আমি। জি যে আমার প্রশ্ন সুজন মহোদয়কে। জি জি, এমপি মহোদয়, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটিতে আছেন। তো আমরা দেখেছি এই 3 বছরে আপনি দায়িত্ব পাওয়ার পরে গোটা বাংলাদেশে, বিশেষ করে উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। তো আমার প্রশ্ন হলো যে বিগত জোট সরকার আমলে এটা কেন সম্ভব হয়নি? এমপি মহোদয়ের কাছে বলছি, মানে আপনি দায়িত্ব পাওয়ার পরে অবশ্যই উন্নতি হয়েছে, আর বিএনপি সরকার কেন পারেনি এই কাজটা করতে? না, এটা ওই একটা সরকারের যে কতগুলো সদিচ্ছা থাকে, আমরা লক্ষ্য করে দেখেছি যে বিগত 4 দলীয় ঐক্যজোট সরকারের সময় আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু হত্যার বিচার এদেশে হতে পারেনি, তার জন্য আইন হয়েছে। একজন খুনি গোটা বাংলাদেশে নিজেদেরকে জাহির করেছে যে আমরা খুন করেছি, আমাদেরকে বিচার করতে পারবে না, এবং এই খুনিদের আপনার বিভিন্ন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা পরবর্তীকালে দেখেছি, সেখানে আমরা দেখেছি শাহেদ আব্দুর রহমান, বাংলা ভাই, তাদের উত্থান হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে এখানে মদত দেওয়া হয়েছে, অস্বীকার করা হয়েছে যে এই ধরনের কোনো আপনার জঙ্গিবাদের নাই। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি 500 জায়গায় যখন একসঙ্গে বোমা, বাংলাদেশে যখন এই বোমা একসঙ্গে ফুটেছে এবং অনেক মানুষ আহত হয়েছে, তখনই সরকার এটিকে অস্বীকার করতে পারে নাই। এবং তার কনসিকুয়েন্স আমরা দেখেছি যে 21শে আগস্ট আজকের প্রধানমন্ত্রী তাকে হত্যা করার জন্য এবং সমস্ত বিরোধী দলকে একসঙ্গে হত্যা করার জন্য একসঙ্গে সে বোমাবাজি সেটা করা হয়েছে। এবং পরবর্তীকালে যে কথাগুলো দেখেছি, সেই মামলাটিও কিন্তু মতিঝিল থানায় রেকর্ড করতে চায়নি, সেই মামলাটি ভিন্ন খাতে সরকার যেমন চেষ্টা করেছে পুলিশের মাধ্যমে। সেই কথাই বলছি, কাজে এই বিষয়গুলো কিন্তু আছে। যে হত্যা সেটা পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার সম্ভব হয়নি। আমি তার উত্তরে আমি যে মাননীয় যে দর্শক যেটা প্রশ্ন করেছেন, আমি সেই কারণেই বলছি এই কারণেই কিন্তু এটা সম্ভব হয় নাই। 4 দলীয় জোট আমলে যেমন পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হতো, আপনি কি বলেন এখন পুলিশকে আপনার রাজনৈতিক ভাবে? আমি যতটুকু জানি, আমি এটা একবারই বলবো যে সবকিছুই যে মানে আমরা সব ওভারকাম করেছি তা নয়, কিন্তু তুলনামূলক ভাবে আপনি দেখবেন যে আমরা শুধু আজকে যেমন আপনি যে এজেন্ডাটি নিয়ে এসেছেন যে পুলিশের নরসিংদীতে লোকমান হত্যার, মেয়র লোকমান হত্যার পর পরবর্তীতে বিএনপি নেতাকে ধরা হয়েছিল, ধরা হয়েছিল একটি মাত্র কারণ যে এই যে প্রতিক্রিয়াটি যে ট্রেন জ্বালিয়ে দেওয়া, ট্রেন জ্বালানো হয়েছে তখন গ্রেফতার, এই বিষয়ে এই রাজনৈতিক
আমি রাজনীতিটাকে এখন তো জামিন পেয়েছে, তো সে নর্মালি যেটা পুলিশের যেটা আসে নাই তার বিরুদ্ধে তো সে আদালত থেকে অন্যান্য মামলাগুলো তার বিরুদ্ধে ছিল, অন্য যে অলিগেশন গুলো যে সে এইটা সুযোগ নিয়ে যে আজকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটিকে যাতে ভিন্ন খাতে বিরোধীদের সুযোগ না নিতে পারে সেটার প্রিকশন নিয়েও কারণে হয়তো হতে পারে। যখন পর্যন্ত হত্যাকাণ্ডটি হয়েছে কে করেছে এখন পর্যন্ত পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার। আমি এই জায়গাটা একটু আসতে হচ্ছে যে আজকে উনি যখন বলছেন, আমি আশা করি যে উনি মোটিভেশন করতে পেরেছেন পুলিশকে, এই পুলিশকে করেছেন। ভবিষ্যৎ যখন এই পুলিশ, আমি আশা করছি, জানি না কোন গভর্নমেন্ট কখন আসবে, তখন এই পুলিশরা নিশ্চয় খারাপ ব্যবহার করবে না, কোন দলের সাথে করবে, কারণ মোটিভেশন আমরা অলরেডি প্রসেসে আসছি। বক্তব্য অনুযায়ী 3 বছর আমরা মোটামুটি একটা পর্যায়ে আসছি। আমি শুধু একটি কথা বলতে চাই, কামাল মজুমদারের মতন একজন এমপি যদি একজন সাংবাদিকের, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়, আমি এইভাবে আসি, তখন মানুষ আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল থাকে, ধরে নেয় যে আমি অন্যায় করলে আমাকে পুলিশ গ্রেপ্তার করবে, কে গ্রেপ্তার করবে? গ্রেপ্তার তো অন্য কেউ এসে করবে না, পুলিশই করবে। এত কিছু ঘটার পর পুলিশ ওরাকে কিন্তু গ্রেপ্তার করেনি, কিন্তু এই হাতটা যদি আমি ওই অপর্ণা কে যদি ভাঙতাম, তাহলে নিশ্চয়ই অপর্ণা ওই কিছু বলতে তো না, পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যেত। তার মানে কি আইন যে সবার কাছে সমান তা না। এই জায়গাটা দুর্নীতি মানে টাকা শুধু তা না, টাকা তো আছে, মানসিক যে দুর্নীতিটা, রাজনৈতিক যে প্রভাবটা, এই দুর্নীতি থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের হয়ে না আসতে পারবো ততক্ষণ পর্যন্ত পুলিশের দুর্নীতিতে এরকম মাঝখানেই থাকবে। আমাদের একদিকে রাজনৈতিক কর্নার, আমি বলছি না যে পুলিশ ভালো কাজ করছে না, আমি ওনার সাথে যতগুলো উনি বলেছেন সমর্থন করেই বলছি যে ভালো কাজ করেছেন, কিন্তু তার অর্থ এই না যে প্রতিদিন জনগণ, আগে আবার বিদেশে কি দেখি, পুলিশ আসছে সবাই দাঁড়ায় যায়, খুশি হয় যে পুলিশ আমাকে সেভ করবে, আর আমাদের যদি কোনো ঘটে কিছু, পুলিশ আসছে সরে যাও, আমি হয়তো এর সাথে জড়াই যাব। এই জন্য নানা অপরাধ পুলিশের কাজ পর্যন্ত মানুষ যায় না, ভয়ে সরে যায়, যতদূর পায় নিষ্পত্তি করতে চেষ্টা করে। আমার এখানে কথা হচ্ছে পুলিশ ভালো কাজ করছে, ভালো কাজ করবে কি, তাদের তো কাজ করার জন্যই, ভালো কাজ করার জন্য এই পদে রাখা হয়েছে। তারা সুন্দর কাজ করে জনগণকে সেবা করবে, দেশকে ভালো রাখবে, তার জন্যই তারা এই প্রফেশনে আসছে। তাহলে এই প্রফেশনে তাদের ভালো রাখার জন্য থ্যাঙ্কস, যদিও থ্যাঙ্কসটা আরো অনেকে পাইতে পারে, আমাদের কৃষক ভাই পেতে পারে, যে সকালে যায় রাত্রেবেলা আসে কিছু খাবার পায় না, তাকে তো আমরা একবার থ্যাঙ্কস দিচ্ছি না, যিনি ঘাম ঝরায়। তাহলে যিনি এখানে এসছেন তিনি দুর্নীতিও করবেন, তিনি ক্ষমতার অপব্যবহার করবেন, তিনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন, অথচ তিনি যেটুকুন ভালো করে সবসময় থ্যাঙ্কস দেবো কেন? তাহলে যিনি যেটুকুন খারাপ করছে সেই কাজটা সমালোচনা আমরা কেন করতে পারবো না? আর করতে গেলেই কেন আমাদের বারবার বলতে হয় যে আপনারা থ্যাঙ্কস দেন না কেন, যেটা আমি করে থাকি। আরেকটি কথা আমি বলতে চাই সুজন ভাই, আমার রিকোয়েস্ট, দলীয় ব্যাপার বিষয় না, একদিন কে থাকবে কে না থাকবে কেউ জানে না, কিন্তু এই পুলিশ বাহিনী থাকবেই। আর এই পুলিশ বাহিনীর চরিত্র যদি কখনো পাল্টা এরকম করে, তাহলে আমরাই সেই একটা ভয়াবহ দিকে যাব। তা আমরা চাই দিকটা যেন এরকমই থাকুক, পুলিশ থাকুক নিরপেক্ষ, পুলিশের যে অধ্যাদেশ চাওয়া পাওয়া আছে যাচাই বাছাই করে, হোম মিনিস্ট্রিকে অধ্যাদেশের বিষয়ে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করবো। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদক অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি পুলিশের দুর্নীতি নিয়ে। এই পর্যায়ে প্রথমেই আমরা একটা দর্শক ফোন নিয়ে নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফেনী থেকে বলতেছি, দিদারুল আলম। জি বলেন, আপনার প্রশ্ন বলেন। জি, আসলে ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশের পুলিশের যে দুর্নীতি, এটার আমি মনে করি যে এই দুর্নীতির জন্য একমাত্র রাজনৈতিক মহলই দায়ী। কেননা আমাদের মাননীয় সংসদ সদস্যরা এই জন্য পুলিশের নিয়োগের ব্যাপারে অনেকটাই দায়ী। তাদের কারণে তারা দলীয় লোক নিয়োগ দেয়, যার কারণে পুলিশে বেশি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মন্তব্য উনি করলেন যে পুলিশের দুর্নীতির জন্য রাজনৈতিক দলগুলোই দায়ী। এখানে আমরা যেটা আলোচনা করছিলাম বিরতির আগে, পুলিশ অধ্যাদেশ 2007 নিয়ে অনেক আলোচিত বিষয়। আমরা এই 1 বছর বা 2 বছর আগেও মনে হচ্ছিল যে পুলিশ অধ্যাদেশ হয়তো পাশ হয়ে যাবে, হয়তো সংসদে আসবে, কিন্তু এখন এটা একেবারে আর কোনো খবর নেই। কেন? এখানে একটা বড় জিনিস ছিল যে রাজনৈতিক চাপে পুলিশ সুপার থেকে শুরু করে আইজি পর্যন্ত কাউকে 2 বছর আগে সরানো যাবে না। পুলিশের নিয়োগ বদলি ও পদোন্নতিতে মন্ত্রী, সাংসদ বা যে কোনো প্রভাবশালী ব্যক্তির মৌখিক, লিখিত বা টেলিফোনের সুপারিশ ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। মানে পুলিশকে রাজনৈতিক আওতার বাইরে রাখতে হবে, এ ধরনের একটা অধ্যাদেশে ছিল। তো এটা আলোর মুখ দেখছে না কেন? এটা আমি যতটুকু জানি যে বিষয়টি আমাদের সংসদীয় কমিটিতে
এটা এখন পর্যন্ত এটা যাচাই বাছাইয়ের জন্য এখন পর্যন্ত এটা আছে। কিন্তু এরকম একটা কথা আছে, মন্ত্রণালয়ের পর্যালোচনা কমিটিতে বলা হয়েছে যে পুলিশকে অধিকতর ক্ষমতা দেওয়া হয়েছে এবং রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি অনাস্থাই এই আইনটির ভিত্তি, এরকম কথা পত্রিকা এসছে যে কমিটি এরকম বলছে। এটা আমরা সব পত্রিকার বিষয়টা আমি দেখিনি, তবে আমি এটুকু যতটুকু জানি, মাই ইনফরমেশন যতটুকু, যে এটা আপনার আমাদের সংসদীয় যে স্ট্যান্ডিং কমিটি সেই এটা উপস্থাপিত হয়েছিল এবং পরবর্তীকালে এটা যাচাই বাছাইয়ের জন্য আমরা বোধহয় একটা সাব কমিটি করেছি এবং সাব কমিটিতে আমাদের যে মাননীয় যে সংসদীয় কমিটি যে চেয়ারম্যান আপনার মেজর জেনারেল আব্দুল সালাম সাহেব, উনার তত্ত্বাবধানে এই বিষয়টি এখন পর্যন্ত আমরা দেখি গত 3 তারিখ মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন যে ওই অধ্যাদেশের অংশ পড়ে পড়েই পুলিশের ধাপে ধাপে সংস্কার হচ্ছে, উনি বলেছেন। না সেটা তো আছে, কিন্তু আমি আইনটার কথা বলছি, আইনের যে বিষয়টা এটা এই সেটা আমার এই পর্যন্ত আমার ধারণা আর কি। তা আমি আশা করছি যে পুলিশের যে বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর ওনার নজরে আছে এবং আপনারা লক্ষ্য করে দেখেছেন যে গত কয়েকদিন পূর্বেও এই পুলিশ সপ্তাহের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী পুলিশের বিষয়ে একটি মোটামুটি দিক নির্দেশনা দিয়েছেন এবং অনেকগুলো সংস্কার হয়েছে ইতিমধ্যেই। যেমন আপনার এই যে সচিবের পদমর্যাদায় আপনার একাধিক আইজি এবং এই যে নতুন করে সমন্বয়, এছাড়াও আপনার যারা সাব ইন্সপেক্টর, যারা ইন্সপেক্টর অফ পুলিশ, যারা অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন, তাদেরকে তারা দ্বিতীয় গেজেটেড অফিসার ছিল, তাদেরকে প্রথম শ্রেণীর, এবং যেটা দীর্ঘদিনের পুলিশের একটা দাবি ছিল যে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে যখন উপজেলা পর্যায়ে বসে তখন উপজেলা নির্বাহী অফিসার সহ অনেক আপনার কর্মকর্তা যারা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, ধরেন যে আপনার কৃষি, তারপরে ধরেন মৎস্য কিংবা সমাজ কল্যাণ কিংবা ডাক্তার, এরা প্রত্যেকেই আপনার ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। একমাত্র পুলিশের যে আপনার আপনার অফিসার ইনচার্জ সে দ্বিতীয় শ্রেণীর ছিল, যে কারণে এটি পুলিশের মধ্য থেকে একটা দীর্ঘদিনের দাবি ছিল, সেটিকে প্রথম শ্রেণীতে আপনার গেজেটেড অফিসার করা হয়েছে। এবং এছাড়াও আমাদের যে এই যে আপনার মেট্রোপলিটন এলাকা, আমি এই বিষয়ে এখন অ্যাডভোকেট এলিনা খানের কাছে জিজ্ঞেস করবো যে এই আপগ্রেড করার ফলে কি আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি যদি দেখি যে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ওনার এলাকায় যে ওসিকে নিবেন, সেই ওসি যদি মনে করেন যে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের লোক আমি, উনি এসপি কে মানবেন, জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে? হ্যাঁ, আমি একটু পেছনে যাচ্ছি। 2007 সালে যে অধ্যাদেশটা হয়েছিল তার সাথে আমি একটু সম্পৃক্ত ছিলাম, কারণ 2007 সাল আসার আগে এটা প্রায় বিগত 3-4 বছর ধরে এটার উপরে অনেক কাজ হয়েছে ইউনিপি থেকে, এবং তার কোর গ্রুপ ছিল, তারপরে সে সময় হোমের ছিল, বিভিন্ন কাজ করার পরেই কিন্তু এটা ফসল, কিন্তু এটা শুধু একটা অটোতে চলে আসে নাই, এটা দীর্ঘদিনের একটা কিন্তু রিসার্চ এবং বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার থেকে কিন্তু এটা বের হয়ে আসার পরে কিন্তু এটা আসছে। এই ডিমান্ড যেগুলো করেছে, যে এখনো জনগণও করলো, যে দলীয় রাজনীতি এই শব্দগুলো কিন্তু আসছে, সেখানে কিন্তু এই কথাগুলো বলা আছে। পদমর্যাদা হলো, সবই পেলাম, কিন্তু আমার প্রভাবটা যদি উপর থেকে থেকেই যায়, আবার হাতটা যদি থেকে যায়, তাহলে আমি কোন থেকে প্রভাব মুক্ত হব না। তাতে আমার বেনিফিট গুলো কি হয়েছে, আমার স্যালারি বৃদ্ধি পেয়েছে, আমার হয়তো আরো বিভিন্ন জায়গায় ঘোরার একটা সুযোগ হলো, অনেক কিছু হয়েছে। আমি এখন এখানে কমান্ড যেটা বলা হচ্ছে, যেটা আমরা দেখি যে 3 তারিখে পুলিশের সেই ঊর্ধ্বতন কর্মকর্তা এসে বলেছেন যে চেইন অফ কমান্ড কি আছে কিনা সেটা এখন আমি এই জায়গাতে এসে বলতে যাচ্ছি, আমি এখন স্যালুট করে বলতে যাচ্ছি আমাদের এমপি সাহেবকে, যে আপনি এতক্ষণ ধরে প্রশংসা করেছেন যে পুলিশ খুব ভালো কাজ করছে, চমৎকার কাজ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো রেখেছে, কিন্তু পুলিশের যেটা ডিমান্ড, এই 2007 সালে অধ্যাদেশ পাশ করার 3 বছর লাগে না। আমরা নিজেরাও আইন পাশ সাথে অনেক কিছু সম্পৃক্ত। আইবিএফ যখন ছিলেন, মানে যিনি চলে গেছেন আমাদের গ্রেট হামলার ইয়েতে, আমাদের মাননীয় মহামাননীয় রাষ্ট্রপতির ওনার স্ত্রী, আমি দেখেছি যে উনি যখন নারী শিশু নির্যাতন দমন আইনের যখন করছেন, তখন কিভাবে ছোটাছুটি করে আমাদেরকে দিয়ে এক জায়গায় করে উনি কাজটা করেছেন, খুব একটা বেশি সময় লাগেনি। তাহলে পারে পুলিশের এই কাজটা করতে এত বছর যাবে কেন? কত সময় লাগে? কতজন লড়াইয়ের ওখানে বসে আছেন, কতজন আইন, এর ভিতরে অনেকগুলো আইন পাশ হয়ে গেছে। তাহলে অধ্যাদেশে এতই যদি আমি তাদেরকে ভালোবাসি, তাদের প্রশংসা করি, তা তাদের এই কাজটা আমরা কেন করছি না? আমি এখন পুলিশের প্রশাসনের পক্ষ থেকে আমার ডিমান্ড যে এইটাকে অবিলম্বে পাশ করানো হোক, এবং 2007 সালে যদি ছোটখাটো কিছু থাকে সেটা অ্যামেন্ডমেন্ট করে, শুধুমাত্র মুখের ভাষা তাদেরকে থ্যাঙ্কস না দিয়ে তাদের অরিজিনাল যে ডিমান্ডটা, সেটা আজকে তাদের পক্ষ থেকে, হিউম্যান রাইটস এর পক্ষ থেকে আমি মনে করি যে জনাব সুজন, এখানে
দেরি হচ্ছে কেন? না এখানে জিনিস হচ্ছে যে যেটা পাশের কাছাকাছি চলে কেন আটকে গেল? শুনেন, সংবিধানে আমাদের ছিল যে বিচার বিভাগ শাসন বিভাগ থেকে পৃথক করা হবে। জি, এইটা পৃথক করতে কিন্তু আপনি দেখেন যে আজকে কোর্টের একটি রায়ের মধ্য দিয়ে, সুপ্রিম কোর্টের একটি রায়ের মধ্য দিয়ে সেটা যেতে হয়েছে। তাও কিন্তু এটা এখন কি তাহলে এখানেও সুপ্রিম কোর্ট? আমি সেটা বলছি না, আমি বলছি এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের স্ট্যান্ডিং কমিটি কিংবা বর্তমান সরকার কিংবা পার্লামেন্ট কেউ কিন্তু এটা এখন পর্যন্ত এটা নেগেট করে নাই। ইট ইজ আন্ডার কনসিডারেশন। কিন্তু যে ডিমান্ড গুলো এখানে আছে সবগুলো হয়তো একসঙ্গে বাস্তবায়ন সম্ভব না হতে পারে, কিন্তু এগুলো ধীরে ধীরে যে কথাটি আসছে, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা এই অধ্যাদেশের যে মূল তাদের যে ডিমান্ড গুলো ছিল সেগুলো আমরা বাস্তবায়নের করছি। যেমন এই যে ইতিমধ্যে পুলিশ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাগুলো দিয়েছেন, এর মধ্য দিয়ে তাদের যে দাবি তার অনেকগুলি কিন্তু এর মধ্য দিয়ে বাস্তবায়ন হয়েছে। কাজে এটা সম্মত কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী কথাটা বলেছেন যে একবারই, কারণ সমাজের অন্যান্য বিষয়গুলোকে সঙ্গে নিয়েই আপনার সবকিছুকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সেই অন্য বিষয়গুলোকে নিয়ে পুলিশ তো এককভাবে নয়, পুলিশ সমাজের অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্য বিষয়ের একই সঙ্গে একটা সাইমেলটেনিয়াস একটা চলছে। কাজে হঠাৎ করে যেমন আমরা এতদিনও ডিমান্ড করছিলাম যে আমাদের বিচার বিভাগের বিচারকদের গড় বাড়ি, কথা বলি, কিন্তু আমাদের সময় কিন্তু সেখানে এবং অনেকদিন পরে হলো আমাদের 57 বছর থেকে কিন্তু 59 বছর। ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী একটা আপনার গড় আয়ু বাংলাদেশের গড় আয়ু সেটা কিন্তু আজকে আমরা দেখছি যে 68 বছর 67 বছর 68 বছর কমে গেছে। এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই বিষয়গুলোকে আপনি একেবারে এক কথায় সংস্কার দেরি হচ্ছে কেন? না না, আমরা প্রতিনিয়তই সংস্কার হচ্ছে, আইনের প্রতিনিয়ত আমরা শেষ করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই সপ্তাহে একটা চমৎকার কথা বলেছেন যে মানবাধিকার এবং নারী শিশুর প্রতি রক্ষা করার জন্য পুলিশ বাহিনীকে বলেছেন। আমি ওনাকে মানে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু যারা করবে কাজটা তাদের এই 2007-এর মধ্যে আটকে আছে, কারণ তাদের মানবাধিকার রক্ষা না হলে পারে এই মানবাধিকার। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আমরাও আশা করি যে আজকে যে পুলিশ বাহিনীতে আত্মসমালোচনার মাধ্যমে একজন কর্মকর্তা নিজের বাহিনীকে নতুন করে নিজের বাহিনী আত্মসমালোচনার মাধ্যমে যে এই দুর্বলতাগুলো তুলে ধরেছেন, এই দুর্বলতা তুলে ধরার মাধ্যমে পুলিশ বাহিনী সংশোধন হবে। এবং একই সঙ্গে আশা করি আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব আছে তারা পুলিশ অধ্যাদেশ অনুমোদন করার মাধ্যমে, পাশ করার মাধ্যমে পুলিশকে রাজনীতি মুক্ত করবেন, এই আশা করে আগামী রোববার রাত 10টা 10 মিনিটে অন্য কোনো বিষয়ে সম্পাদকীয় দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। শুভরাত্রি।